আমরা যারা ৯০ দশকে বাঙালি ছেলেমেয়েরা আছি, আমরা ছোটবেলা থেকেই দেব এবং জিৎ এই দুজনকেই মূলত বাংলা সিনেমার পোস্টার বয় হিসেবে চিনি। ছোটবেলা তো ক্রিস্টোফার রোনাল এবং অনিন্দ্য কাশ্যপ কিংবা মার্টিন তোসিজনের সিনেমা দেখেছি দেবের চ্যালেঞ্জ কিংবা জিতের ওয়ারপেন। এই দুই নায়ক বছরের পর বছর দিয়ে গেছে একের পর এক হিট সিনেমা। এই দুই নায়কের ক্রেজ যে কি পরিমাণে ছিল ইন্টারনেটের আগের সময়টাতে, সেটা ওই সময় না থাকলে বোঝা সম্ভব না। নতুন একটা সিনেমা বের হওয়ার আগেই সঙ্গীত বাংলায় বলতে গেলে সারাদিনই পড়ে থাকা হতো। সেই সিনেমার গান, প্রোমো, ইন্টারভিউ, হ্যান ত্যান কত কিছুই আসতো। একটা রিয়েল এক্সাইটমেন্ট কাজ করতো। তো বাংলা সিনেমার দর্শকরা বাগ হয়ে গেছিল তখন এই দুই নায়কের ফ্যান বেজ নিয়ে। দেবের একটা মেগা হিট চলে আসতেই জিতের ফ্যান বেজ তখন অপেক্ষায় থাকতো জিতের একটা মেগা হিটের। রীতিমতো যুদ্ধ চলতো এই দুই ফ্যান বেজে। আজকে কথা বলবো এই দুই নায়কের কেরিয়ার নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে নিয়মিত দর্শকরা এখনো 92% সাবস্ক্রাইব করেননি। তারা হয়তো রেগুলার ভিডিও দেখে থাকেন, তো ভুলেও সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলছি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, এতে আমাদের চ্যানেলের রিচটাও বেড়ে যাবে। চলুন এবার তাহলে শুরু করা যাক ভিডিওটা। শুরুতেই বলা যাক জিতকে নিয়ে। জিতের পারিবারিক নাম ছিল জিতেন্দ্র মাদনানি। পড়াশোনা শেষ করেছেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে। এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, অর্থাৎ বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে ইডেন সহ বেশ কয়েকটি জাতীয় বিশ্ববিদ্যালয়, তেমনি জিত কলকাতাতে জন্ম নিলেও তিনি মূলত ছিলেন অবাঙালি সিন্ধি কমিউনি সম্প্রদায়ে একটি কথা সবসময় বলা হতো, সেটা হলো তারা ব্যবসায়িক দিক থেকে খুবই স্ট্রং। বেশিরভাগ সিন্ধিরাই বিজনেসের সাথে জড়িত। জিতের পরিবারও তাই ছিল। পারিবারিকভাবে তারা চাচ্ছিল জিত যেন পড়াশোনা শেষ করে তাদের সাথে নিজের বিজনেস দেখাশোনা করে। জিতও পড়াশোনা শেষ করে শুরুর দিকে সেটাই করছিল। পারিবারিক বিজনেস যোগ দিলেও সবসময় চাইতো ক্রিয়েটিভ কিছু একটা করার। ক্রিয়েটিভ সত্তাটাকে তিনি চাইলেও দমিয়ে রাখতে পারেননি। বিজনেসের পাশাপাশি তখন বন্ধুদের আড্ডায় কিংবা একা বাসায় বিভিন্ন বিখ্যাত অভিনেতাদের অনুকরণ করার চেষ্টা করতেন তিনি। জিতের এক বন্ধু ছিল যার নাম ছিল রাজেশ চৌধুরী। জিতের এই অভিনয় ব্যাপারটা লক্ষ্য করে জিতকে বারবার বলতো, একবার হলেও অভিনয় জগতে চেষ্টা করে দেখ, হলে হবে, না হলে না হবে। আর এই কথা চেষ্টা করলেন অভিনয় জগতে ঢুকবার। প্রথমেই তো সরাসরি কাজ পাওয়া যায় না। জিত তাই অভিনয়ে এবং মডেলের একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছিলেন। সেখানে বিজনেসের পাশাপাশি গিয়ে নিয়মিত ক্লাস করতেন। সেই ক্লাসের মাঝে তিনি নজরে এসেছিলেন একজন পরিচালকের। পরিচালক তখন টিভিতে সিরিয়াল পরিচালনা করতেন। 1994 সালে তার অভিনয় প্রথম হাতে করি হয় বিষবৃক্ষ এবং জন্মভূমি নামে দুইটি সিরিয়াল। নিয়মিত বেশ কয়েকদিন এই দুটি সিরিয়ালে কাজ করবার পর তার কাছে আরো বেশ কয়েকটি সিরিয়ালের অফার চলে আসে। তবে জিৎ সেটা না করে দেন। তিনি নিজেকে টিভি পর্দায় আটকে রাখতে চাননি, আরো বড় কিছু আশা করেছিলেন। তিনি ভালো করে জানতেন একবার টিভি সিরিয়াল থেকে ভালো ইনকাম চলে আসলে তিনি কমফোর্ট জোনে চলে যাবেন। সেই কমফোর্ট জোনে চলে গেলে আর রিস্ক কখনোই নিতে পারবেন না। তাই তিনি 1995 সালে শহর ছেড়ে চলে যান মুম্বাই, বলিউডে অভিনয়ের ইচ্ছা নিয়ে। সেখানে গিয়ে একের পর এক হিন্দি সিনেমার অডিশন দিচ্ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো কোনোটাই তার ভাগ্যে জুটছিল। তাই 2 বছর চেষ্টা করবার পর তিনি একটা মিউজিক ভিডিওতে কাজ করবার সুযোগ পান, যে গানটার নাম দিয়েছিল বেয়াফাত তেরা মাসুম চেহারা। গানটা তখন মোটামুটি ভালোই বিখ্যাত হয়েছিল। আরো কয়েকটি হিন্দি সিনেমার অডিশন ব্যর্থ হওয়ার পর 2001 সালে একটি তেলুগু সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, যার নাম ছিল চান্দু। তেলুগু সিনেমাতে তার নাম ছিল পবন কুমার। কিন্তু দুঃখের বিষয় হলো চান্দু সিনেমাটি একদমই সফলতা পায়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল সেটি। তিনি অত্যন্ত হতাশা হয়ে ফিরে আসেন কলকাতায়। তখন আসে তার কলকাতার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার নতুন সিনেমার জন্য একজন অভিনেতা খুঁজছিল। নায়ক প্রসেনজিতের কাছে গেলে তিনি স্ক্রিপ্টটি নিয়ে প্রসেনজিৎ চক্রবর্তী তখন একজন কলেজ ছাত্রের অভিনয় করতে চান। পরিচালক তখন এদিক সেদিক নতুন মুখ খুঁজে বেড়াচ্ছে। তখন সেই খবর পেয়ে জিৎ অডিশন দিলেন রোলটা পাওয়ার জন্য, এবং সাথে সাথে হরনাথ চক্রবর্তী বুঝে গেলেন তিনি তার নায়ক পেয়ে গেছেন। অনেকেই অনেক না করলেও হরনাথ চক্রবর্তী রীতিমতো জিতের উপর বাজি রেখেছিলেন। তিনি বুঝেছিলেন এই নতুন মুখ অনেক দূর যাবে। অবশেষে 2002 সালে ছবিটি মুক্তি পেল। জিতের সেই প্রথম সিনেমাটি, যার নাম ছিল সাথী। তারপর আর কি, সাথী বক্স অফিসে সব ভেঙে চুরমার করে দেয়। 2002 সালে সাথে 9 কোটি টাকা বিজনেস করেছিল। এখন যদি 2024 সালে এসেও যদি কোনো সিনেমা 9 কোটি টাকা বিজনেস দেয়, তাহলে সেটা ব্লকবাস্টার হিসেবেই আখ্যা পায়। তাহলে বুঝুন 2002 সালে সাথী সিনেমা কি পরিমাণ হিট হয়েছিল। সাথীর ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছিল। সাথী সিনেমার পর তাকে
কোনোদিনই ঘুরে তাকাতে হয়নি। সঙ্গী, নাটের গুরু, বন্ধন, ঘাতক, শুভদৃষ্টি, প্রেমী থেকে শুরু করে দুই পৃথিবী, সুলতান, বস, সাত পাকে বাঁধার মতো একের পর এক হিট দিয়েছেন এই সফল নায়ক। হয়ে উঠেছেন এখন কমার্শিয়াল সিনেমার হয়ে উঠেছেন অন্যতম পোস্টার বয়দের মতো একজন। এবার কথা বলবো বাংলা কমার্শিয়াল সিনেমার আরেকজন মহারথী দেবকে নিয়ে। তবে তাকে নিয়ে কথা বলার আগে একবার বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করেনি, কারণ আপনার সাবস্ক্রাইব করলে তবেই আমাদের কন্টেন্টের রিচটা বৃদ্ধি পাবে। চলুন এবার দেবকে নিয়ে কথা বলা যাক। দেব পড়াশোনা করেছেন কম্পিউটার নিয়ে পৌনে বিদ্যাপট বিশ্ববিদ্যালয় থেকে। দেবের বাবা একজন কোটারিয়ান ব্যবসা করতেন। সেই বিজনেসের কারণেই দেবের সিনেমা জগতের উপর আগ্রহ জন্মেছে। কিন্তু কিভাবে সেটা একটু বিস্তারিত বলছি। বিভিন্ন সিনেমার শুটিং যখন হয় সেই সব সেটে কাজ করে 100, 200, 300 জন ও তার বেশি লোক। সবার 3 বেলার খাবার, 1-2 বেলা নাস্তা ভোজন হয়। তখন কোটারিয়ান কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় সেই সব সেটে খাবার সরবরাহ করবার জন্য। দেবের বাবা আবার ক্যাটারিয়ানের কোম্পানি ও নিয়মিত বিভিন্ন সেটে ক্যাটারিয়ানের দায়িত্বে ছিলেন। দেব তখন সপরিবারে মুম্বাই ছিল। 1990 সালের দিকে একটি ঘটনা বলা যাক। তখন তিনি স্কুলে পড়ছিলেন। স্কুলে সামার ভ্যাকেশনে ছুটিতে তখন তার বাবা কোম্পানির সিনেমার আউটডোর শুটে খাবার সরবরাহ করতে দায়িত্ব পেয়েছিল। দেবকে তার বাবা জিজ্ঞেস করেছিলেন সে যাবে কিনা, গেলে তার বাবার অনেক সাহায্য হবে। স্কুলে ছুটি থাকায় সেই সিনেমার